প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই তোমাদের অবস্থানে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই ভালো থাকা, সুস্থ থাকা এটাই আমার কামনা। আমিও ভালো আছি। তো আশা করি আমাদের এই করোনাকালীন আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো দেখছো এবং তোমরা বাসায় পড়াশোনা করছো। একটা জিনিস তোমাদের আমি একটু অবহিত করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক তোমরা যারা পরীক্ষার্থী, তাদের কিন্তু পরীক্ষা হবে, মানে এটা আর গতবার যেভাবে অটো পাসের যে বিষয়টা ছিল, এবার হয়তো এই বিষয়টা এবার আসবে না। তোমাদের পরীক্ষায় হবে, এটা এখন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এটাই হলো একটা বিষয়। এটাও হয়তো তোমরা পরীক্ষার অনেক আগে, যদি অনলাইন আমাদের যদি ফিজিক্যাল ক্লাসগুলো শুরু করা না যায়, তাহলে হয়তো অনলাইনে তোমাদের ক্লাসগুলো চলবে। আর যদি তোমাদের ফিজিক্যালি ক্লাসের আমরা অলরেডি প্রস্তুতি গ্রহণ করলাম, মানে করে আসছি এবং করছি, যদি করোনার প্রভাবটা কমে যায় তাহলে হয়তো আবার ফিজিক্যাল ক্লাসে আমরা আবার ফিরে আসবো ক্লাসরুমে। তো তোমাদের যে কাজটা সেটা হলো যে কনসেন্ট্রেশনটা ঠিক রাখা, এবং সব কিছুর মধ্যে থেকেও যেহেতু আমাদের এই কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের সিলেবাসটা একটু কমিয়ে দিয়েছে, এবং যেহেতু সংক্ষিপ্ত একটা সিলেবাস তোমরা অলরেডি পেয়ে গেছো হাতে, তো এই সংক্ষিপ্ত সিলেবাসে এই উচ্চ মাধ্যমিক এইচএসসি যারা পরীক্ষার্থী আছো, তারা তোমরা এটা প্রিপারেশন নেবে, এবং আমি আশা করি আমার এই কোর্সে, আমার এই সাবজেক্টে আমাদের তোমরা সবাই ভালো করবে আশা করি। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে আসি। আজকে তোমাদের আমি একটু ভিন্ন একটা মানে আলোকে ক্লাসটা সাজিয়েছি। ক্লাসটার ভিন্নতা হলো এই যে আমরা এতদিন এই বিশেষ করে উচ্চ মাধ্যমিক এই যে যুক্তিবিদ্যা বিষয়ের এই কোর্সের আমরা প্রথম অধ্যায়ে যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডেফিনেশন, এই অধ্যায়ে আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আমাদের যেহেতু ক্লাসগুলো এই অধ্যায়ের ক্লাসগুলো সম্পূর্ণ হয়েছে, আমরা এবার কোশ্চেন সলভ, অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলো ফেস করবে সেখানে যে কোশ্চেনগুলো তোমাদের এটা হলো, একটা আছে নৈর্ব্যক্তিক কোশ্চেন বা এমসিকিউ, আর আরেকটা আছে তোমাদের যেটা রচনামূলক। এই এই সৃজনশীল যেটা, সেই সৃজনশীল কোশ্চেনের মানে কোশ্চেনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করবা, এবং কোন কোন মানে বিশেষ করে এই অধ্যায়ের উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, সেই উল্লেখযোগ্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করবো আজকের এই ক্লাসে, এই কোশ্চেন সলভ ক্লাসে। আশা করি তোমরা এই বিষয়গুলো অলরেডি আমরা এগুলো এই আমার বিভিন্ন লেকচারে এই বিষয়গুলো আমি তুলে ধরেছি। তারপরেও আমরা এগুলো আজকে প্রশ্নগুলো কেমন হবে এবং সেই প্রশ্নগুলো কিভাবে আমরা আনসার করব, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের আমরা সংক্ষিপ্তভাবে যে কোশ্চেনগুলো, আমরা নৈর্ব্যক্তিক কোশ্চেনগুলো, এগুলো আমরা যদি সম্ভব হয় পরে ক্লাসগুলোতে এগুলো কিছু আলোচনা করব, তবে আমি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো সেগুলো আমি আবারও বলছি যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, যেমন আমরা যে আজকে যে অধ্যায়টা আমরা যে আলোচনা করছি লজিক্যাল ডেফিনেশন, এই অধ্যায়ে তোমাদের প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা, এখন এই যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? তোমরা আজকে হয়তো ক্লাসে যদি থাকতাম বলতাম, তোমাকে হয়তো কোশ্চেন করলাম বা তুমি বলো যে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। এর আগে তো আমি এই ক্লাসগুলো নিয়েছি, আশা করি এই কোশ্চেনের আনসার ইতিমধ্যেই তোমাদের জানা হয়ে গেছে। তারপরেও আমরা বারবার রিপিটেশন করব, তাহলে হবে কি, এই কোশ্চেনগুলো তুমি যখন পরীক্ষার তোমার যখন এমসিকিউ আর সৃজনশীল কোশ্চেনগুলো যখন আসবে, সৃজনশীল কোশ্চেনের ভিতরে যখন এই প্রশ্নটা থাকবে, তখন তুমি সেটা সুন্দরভাবে আনসার করতে পারবে। তো আমরা যৌক্তিক সংজ্ঞা যে বিষয়টা আমরা ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যে কোনো পদের পরিপূর্ণ যথার্থের
একটা সুস্পষ্ট যে বিবৃতি তাকেই বলা হয় হলো যৌক্তিক সংজ্ঞা। তাহলে এখানে কি বিষয় আসছে, একটা যথার্থ যে কোনো পদের পরিপূর্ণ বা সম্পূর্ণ যথার্থের একটা বিবৃতি বা বিবৃতিকে বলা হয় হলো যৌক্তিক সংজ্ঞা। তো আমাদের এখানে দুটো বিষয় কিন্তু এই শব্দে আমি যে বাক্যটা বলছি এখানে দুটো বিষয় আসছে। একটা হলো যে পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতি। তাহলে এখানে যথার্থটা তাহলে কি? এখন যথার্থ হলো কি? যথার্থ হলো কোনো পদের অপরিহার্য এবং মৌলিক গুণ। যে আমরা এখন আবার তোমরা হয়তো বলবে যে স্যার যে যথার্থ হলো কোনো পদের অপরিহার্য বা মৌলিক গুণ, তাহলে এই যে পদটা কি? অবশ্যই তোমরা এই বিষয়টা তোমরা জানো, আমি জানি, কারণ পূর্বে আমরা প্রথম বর্ষে এই পদ শ্রেণীবিন্যাস, শব্দ, এই বিষয়গুলো, যুক্তি বাক্য, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমি এখানে যে জিনিসটা বললাম, প্রথমত বললাম হলো যৌক্তিক সংজ্ঞা, যে কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় হলো যৌক্তিক সংজ্ঞা। এবং তোমার যেহেতু এখানে দুটো শব্দ আসছে যথার্থ, তাহলে যথার্থ কি? যথার্থ হলো কোনো পদের একটি অপরিহার্য বা মৌলিক গুণ। আবার পদ কি? তাহলে পদ হলো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় অথবা হতে পারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় হলো পদ। তাহলে আমরা তিনটা বিষয় কিন্তু এখানে জানলাম। একটা হলো যৌক্তিক সংজ্ঞা, আরেকটা হলো যথার্থ কি, আরেকটা হলো পদ কি। তাহলে আমরা এই তিনটা বিষয় কিন্তু আমাদের এখানে হলো। তাহলে আমি যৌক্তিক সংজ্ঞার আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি। যে আমরা যদি একটা যৌক্তিক, প্রথমত একটা যুক্তি বাক্য আমি এখানে নির্ণয় করতে চাচ্ছি। যেমন আমরা একটা শব্দ দিলাম হলো মানুষ। এই যে মানুষ, এটা একটা পদ। এখন এই মানুষ আমি একটু যদি যুক্তি বাক্য লিখি, তাহলে যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে আমাদের এখানে যে মানুষ পদের এখানে যে এই যে মানুষ, এই মানুষ, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল বিষয়। এই মানুষ পদটি দুটি যথার্থ আছে। কারণ আবারও বলছি, যথার্থ কি করে? যথার্থ হলো কোনো পদের একটা অপরিহার্য গুণকে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের এই যে মানুষ, এই মানুষের অপরিহার্য গুণ কোনটা? মানুষের ভিতরে কোনটা আছে? বুদ্ধি বৃত্তি, এবং মানুষের ভিতরে আরেকটা গুণ আছে হলো জীববৃত্তি। দুটো গুণ আছে মানুষের ভিতরে। একটা হলো কি জীববৃত্তি বা জৈববৃত্তি, বা কি বুদ্ধিবৃত্তি বা জৈববৃত্তি, জীববৃত্তি বা, তাহলে বুদ্ধিবৃত্তি আর আরেকটা হলো কি জীববৃত্তি। তাহলে আমরা এই মানুষটা এখানে হলো আমাদের হলো এই মানুষকে আমরা এই পদের যে সংজ্ঞা, সেই মানুষ পদের সংজ্ঞার ভিতরে আমরা দুটো জিনিস পাই। একটা হলো কি? একটা হলো তোমার হলো বুদ্ধিবৃত্তি, আর আরেকটা হলো জীববৃত্তি। এই দুইটা বিষয়ে মানুষ পদের ভিতরে আছে। কেবল এই জাতি, আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কেবল জাতিবাচক পদেরই শুধু সংজ্ঞা হয়, আর সংজ্ঞায় কিন্তু অন্য বিষয় আসে না। যে তবে যদি মানে যে জাতি বা পরিধি যদি ব্যাপকতর হয়, তার যৌক্তিক সংজ্ঞাও কখনো দেওয়া যায় না। যেমন এই জন্য এরিস্টটল, যুক্তিবিদ এরিস্টটলের কথা তোমরা জেনে থাকবে। এরিস্টটল মনে করেন যে পরম জাতি এবং ব্যক্তি বিশেষ বা বস্তু বিশেষের কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না বা দেওয়া যায় না। এখন যেমন আমরা যদি বলি যে পরম জাতি একটা শব্দ, এখন পরম জাতি আমরা যদি বলি দ্রব্য, অথবা আমরা এই যে আমরা বলি করি একটা নাম, এগুলো হলো পরম। অথবা আমরা যদি বলি সৃষ্টিকর্তা বা আল্লাহ বা যে কোনো শব্দ আমরা এখানে যদি ব্যবহার করি, আত্মা, এগুলো হলো পরম। এগুলোর কখনো শব্দে কি করা, এগুলো যেহেতু ব্যাপকতর, এটার আর কোনো
উপজাতি নেই, ঠিক আছে? এটা হলো, সুতরাং এগুলো কি যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আমরা প্রথমে যে জিনিসটা জানলাম সেটা হলো যৌক্তিক সংজ্ঞা। এরপরে আসি আমরা এরপরে আরেকটা জিনিস জানবো, সেটা হলো যে উপলক্ষণ কি। উপলক্ষণ এটা আমরা যুক্ত করি, উপলক্ষণ। এখন এই উপলক্ষণ কি? উপলক্ষণটা হলো যে তোমার হলো যদি যে গুণ যথার্থের অংশ নয়, আমরা কিন্তু যেটা যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে অনিবার্য এবং অপরিহার্যভাবে সেটা নিশ্চিত হয়, তাকে বলা হয় হলো উপলক্ষণ। ঠিক আছে? তাহলে উপলক্ষণ কাকে বলে? বলছি যে কি, যে গুণ যথার্থের অংশ না কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে সেটা কি হয়, নিশ্চিত হয় বা চলে আসে, সেটা যথার্থ থেকে অনিবার্যভাবে সেটা চলে আসে, তাকেই বলা হয় হলো উপলক্ষণ। যেমন আমরা একটা যদি বলি যে মানুষ হয়, আমরা যেটা বলছি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আমরা একটা শব্দ লিখলাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যার বিচার করার ক্ষমতা আছে। এখন এই বাক্যে দেখো যে যেহেতু মানুষের ভিতরে এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যে, সুতরাং এটাই হলো আসলে আমাদের মানে যুক্তিবিদ্যার হলো এটাই হলো মানে উপলক্ষণ, কিন্তু কি এটাই হলো মূল বিষয়। কিন্তু এখান থেকে আমাদের অতিরিক্ত একটা গুণ এই যথার্থের, এটা একটু যথার্থ, এই যথার্থের অতিরিক্ত একটা গুণ হলো যার বিচার করার ক্ষমতা আছে। এই যে যার বিচার করার ক্ষমতা আছে, বিচার করার যে ক্ষমতা, এটা হলো এটা যথার্থ, এটা এই আমাদের বুদ্ধিবৃত্তি সম্পন্নের ভিতরেই কিন্তু বিচার করার ক্ষমতা, এই বিষয়টা চলে আসে, কিন্তু তারপরে অতিরিক্ত হিসাবে এখানে যার বিচার করার ক্ষমতা আছে এই বিষয়টা এখানে অতিরিক্ত হিসাবে আসছে। সুতরাং এটা পদের যথার্থের অংশ নয়, কিন্তু মানুষ পদের যথার্থ এই যে বুদ্ধিবৃত্তি থেকে এটা কি হয়েছে, অনিবার্যভাবে এটা চলে আসছে। সুতরাং এটাকেই বলা হয় হলো উপলক্ষণ। আরেকটা ফান্ডামেন্টাল আমাদের আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা হলো তোমার হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ, অবান্তর লক্ষণ। এখন অবান্তর লক্ষণ কাকে বলা হয়, এটার একটা সংজ্ঞা হলো যে গুণ যথার্থের অংশ নয়। এর আগেও কিন্তু আমি বলছি যে উপলক্ষণও কিন্তু বলা হয়েছে যে যথার্থের অংশ নয় কিন্তু সেটা যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর অবান্তর লক্ষণে এসে অবান্তর লক্ষণের সংজ্ঞাটা যারা, যে গুণ যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে অনিবার্যভাবে সেটা নিশ্চিত হয় না। উপলক্ষণে কি হয়, উপলক্ষণে অনিবার্যভাবে সেটা নিশ্চিত হয়, কিন্তু অবান্তর লক্ষণে এটা যথার্থ, মানে এটা একটা যথার্থের গুণ, বাট এটা যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে এটা অনিবার্যভাবে নিঃসৃত হয় না, তাকে অবান্তর লক্ষণ বলা হয়। যেমন আমরা যদি বলি যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এই যে মানুষ আবার মনুষ্য জাতীয়, এই যে মনুষ্য জাতীয় যে শব্দটা, আবার দেখো মানুষ হয়, মানুষকে এখানে কি বললাম যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। এখানে এই যে মানুষের মধ্যে এটা কিন্তু এই যে মনুষ্য জাতীয় মানুষের ভিতরে কিন্তু এই
এই বিচার এটা ক্ষমতাটা এই যে মনুষ্য জাতীয় যে বিষয়টা মানব বা যেটা কারণ মানুষের ভিতরে আমরা জানি যে দুইটা বিষয় আছে, একটা হলো জৈববৃত্তি আর একটা হলো বুদ্ধিবৃত্তি। সুতরাং এই মনুষ্য জাতীয় জীব যে শব্দটা আমরা এখানে ইয়ে করলাম, এটা যথার্থের অংশ নয়, আবার এটা যথার্থ থেকে কি হয়েছে অনিবার্যভাবে নিঃসৃত হয় নাই। সুতরাং এটাই হলো তোমার হলো অবান্তর লক্ষণ। ঠিক আছে, তাহলে যে যে গুণ যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন আমরা এই উদাহরণটি দিলাম। সুতরাং এটা যথার্থের অংশ নয়, এটা যথার্থ কি যথার্থের ভিতরে বুদ্ধিবৃত্তি এবং জৈববৃত্তি থেকে সেটা আসেও নাই। এই এই যে মানুষ হয় জীব। ঠিক আছে, এখানে একটা শব্দ আমরা অন্যভাবে এটাকে আমরা দেখাইতে পারি, যেমন মানুষ হয় হাস্যপ্রিয় জীব। এই যে হাস্যপ্রিয় গুণটি এটা মানুষের যথার্থের অংশ নয় এবং এটা যথার্থ থেকে এটা কি হয় অনিবার্যভাবে আসেও নাই। সুতরাং এখানে এই হাস্যপ্রিয়তা হলো এই হাস্যপ্রিয়তা এটা হলো আমরা এটাকে বলি হলো অবান্তর লক্ষণ। তো আমরা তোমাদের যৌক্তিক সংজ্ঞা, তারপরে উপলক্ষণ কাকে বলে, অবান্তর লক্ষণ কাকে বলে, যথার্থ কাকে বলে, পদ কাকে বলে, এই বিষয়গুলো আমরা এতক্ষণ এখানে আমরা দেখালাম। আমরা এবার আরেকটা বিষয় আমরা চলে যাই, সেটা হলো তোমার অতি ব্যাপক সংজ্ঞা কাকে বলে। অতি ব্যাপক সংজ্ঞা। এটা হলো আমাদের বিষয় অতি ব্যাপক সংজ্ঞা। এখন অতি ব্যাপক সংজ্ঞা হলো যে কোনো পদের সংজ্ঞা প্রদান করার সময় তোমার সংজ্ঞার্থ পদ এই সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ বৃদ্ধি করলে বা বাড়িয়ে দিলে তোমার অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এখন যেমন আমরা যদি বলি যে আবার বলি যে কোনো পদের সংজ্ঞা প্রদান করার সময় যদি সংজ্ঞার্থ পদ এবং সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ বৃদ্ধি করলে বা বাড়িয়ে দিলে এই অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এখন এখানে আমাদের দুইটা বিষয় আমাদের এখানে চলে আসছে। একটা হলো কি, একটা হলো যে সংজ্ঞেয় পদ আর একটা হলো সংজ্ঞার্থ পদ। এই অতি ব্যাপক সংজ্ঞা আলোচনা করতে গিয়ে আমাদের দুটো বিষয় আসছে, একটা হলো সংজ্ঞেয় পদ আর একটা হলো সংজ্ঞার্থ পদ। তাহলে সংজ্ঞেয় পদ কি? সংজ্ঞেয় পদ বলছে কি যে পদের সংজ্ঞা দেওয়া হয়, ঠিক আছে, তাকে সংজ্ঞেয় পদ বলে। যেমন আমি যদি বলি যে মানুষ হয়, এটাকে আমরা এর আগেও বলছি, মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। এখানে এই যে মানুষ শব্দটা আমরা যেটা লিখলাম, এখানে এই মানুষ পদের সংজ্ঞা এখানে কি হয়েছে, এই দেওয়া হয়েছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সুতরাং এই যে এখানে এই মানুষ হলো সংজ্ঞেয় পদ। ঠিক আছে, এই মানুষটা হলো সংজ্ঞেয় পদ, অর্থাৎ যাকে আমরা বিশ্লেষণ করছি, যাকে সেটা হলো মানুষ। এই সুতরাং যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হয় হলো সংজ্ঞেয় পদ। আর আরেকটা বিষয় হলো সংজ্ঞার্থ পদ। সংজ্ঞার্থ পদ কাকে বলে? এটা দেখো যে কোনো পদের তোমার সংজ্ঞা যা বলা হয় বা ব্যক্ত করা হয় বা উল্লেখ করা হয় অথবা সেই বিষয়টা যখন তোমার হলো কারো মানে সেটাকে তুলে ধরা হয় তখন তাকে বলা হয় হলো সংজ্ঞার্থ পদ। কি বলছি, যে কোনো পদের সংজ্ঞায় যা বলা হয় অথবা ব্যক্ত করা হয় অথবা উল্লেখ করা হয় অথবা সেই বিষয়টা তুলে ধরা হয় তখন তাকে বলা হয় হলো সংজ্ঞেয় পদ। যেমন আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব অথবা প্রাণী, যাই হোক, তাহলে আমরা যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব
ঠিক আছে, এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটাই হলো তোমার হলো সংজ্ঞার্থ পদ। তাহলে আমরা জাস্ট এই উদাহরণটাই আমরা বলছি যে যাকে তোমার হলো যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেটাই হলো সংজ্ঞেয় পদ, আর সংজ্ঞার্থ পদ হলো যে পদের সংজ্ঞা যা বলা হয় বা ব্যক্ত করা হয় অথবা যা কিছু উল্লেখ করা হয় সেটাই হলো সংজ্ঞার্থ পদ। তাহলে এই দুটো বিষয় আমাদের এখানে ক্লিয়ার হলাম। আরেকটা বিষয় হলো যে এই সংজ্ঞা পদ সবসময় উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় আর সংজ্ঞার্থ পদ সবসময় বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এই বিষয়টা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই বিষয়টা কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে কাকে সংজ্ঞাপদ বলে আর কাকে সংজ্ঞার্থ পদ বলে। এখন আমাদের আলোচনার বিষয় হলো অতি ব্যাপক সংজ্ঞা। তাহলে আমরা অতি ব্যাপক সংজ্ঞায় এই দুটো শব্দ আসছে, একটা হলো সংজ্ঞার্থ পদ আর একটা হলো সংজ্ঞেয় পদ। তাহলে অতি ব্যাপক সংজ্ঞায় কি বলছি আমরা বলছি যে কোন পদের সংজ্ঞা প্রদান করার সময় সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ, সংজ্ঞেয় পদের ব্যাপ্তার্থ বৃদ্ধি করলে বা বাড়িয়ে দিলে তাকে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। যেমন মানুষ হয় মেরুদণ্ড প্রাণী, মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী। এখন এখানে এই যে মেরুদণ্ডী প্রাণী, আমরা মেরুদণ্ড প্রাণী এই সংজ্ঞায় মানুষকে মেরুদণ্ডী প্রাণী বলায় অন্যান্য মেরুদণ্ড যে প্রাণী যারা আছে সেখানে সেটা কি হয়, সেই প্রাণীগুলো এই মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় বা মানুষের ভিতরে চলে আসে, ফলে মানুষের ব্যাখ্যাত্ব কি হয়ে যায়, বেড়ে যায়। সুতরাং এই ব্যাখ্যাত্ব বেড়ে যাওয়ার ফলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত একটা অনুপপত্তি সংগঠিত হয় এবং সেটাকে আমরা বলি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ এখানে কি বলছে যে আমরা বলছি যে মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী, যখন এই সংজ্ঞায় মানুষকে আমরা কি করি, মেরুদণ্ড প্রাণী বলায় অন্যান্য মেরুদণ্ড প্রাণীও মানুষ শ্রেণীর পর্যায়ভুক্ত হয়ে যায়। কারণ মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীও আছে কি, মেরুদণ্ড আছে, ফলে এখানে মানুষের ব্যাখ্যাত্ব বেড়ে যায় এবং ব্যাখ্যাত্ব বেড়ে যাওয়ার কারণে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তারপরে আমাদের আসে হলো এটা আমরা বলছি অতি ব্যাপক, এবার হলো অব্যাপক। অব্যাপক সংজ্ঞা। অব্যাপক সংজ্ঞা কাকে বলে বলছে, কোন পদের সংজ্ঞা প্রদান করার সময় এই সংজ্ঞার্থ পদ আর হলো সংজ্ঞেয় পদের ব্যাখ্যাত্ব হ্রাস করলে বা কমিয়ে দিলে, এর আগে কিন্তু ব্যাখ্যাত্ব বেড়ে গেছে আর এখানে ব্যাখ্যাত্ব হ্রাস বা কমিয়ে দিলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন আমরা বলি যদি এই যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জি। এখানে এই 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 অব্যাপক সংজ্ঞা এখানে কি একটা নতুন একটা জিনিস কি হয়েছে যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, এই যে সভ্য শব্দটা এই 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 সভ্য শব্দটি যুক্ত করায় এখানে কি হয়ে গেছে, অসভ্য যে মানুষ সেই মানুষটা কি হয়ে গেছে এই শ্রেণী থেকে বাদ পড়ে গেছে। কারণ আমরা জানি মানুষের ভিতরে সভ্য মানুষও আছে, অসভ্য মানুষ আছে। এখন আমি যখন শুধু যে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, কিন্তু তখন কি হয়ে যায়, মানুষ কিন্তু অসভ্য আছে, সেই অসভ্যটা কি হয় এখান থেকে বাদ পড়ে যায়। এই বাদ পড়ার ফলেই এই মানুষ পদের ব্যাখ্যার্থ কমে গিয়ে এই অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাহলে বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছে তোমাদের। প্রথমটা কি বলছি, অতি ব্যাপক সংজ্ঞায় সেখানে ব্যাখ্যার্থ কি হয়ে গেছে, ব্যাখ্যার্থ বেড়ে গেছে, আর এখানে কি হয়ে গেছে, এখানে হয়ে গেছে কি যে এখানে ব্যাখ্যার্থ হ্রাস অর্থাৎ কমে গেছে। এখানে আমরা কি করছি, একটা জিনিসকে শুধু এখানে অন্তর্ভুক্ত করছি যে মানুষের সভ্য মানুষ, তাহলে অসভ্য মানুষ এখানে বাদ পড়ে গেছে, যার ফলে এখানে ব্যাখ্যার্থ কমে গেছে। ব্যাখ্যার্থ কমে যাওয়ার ফলে যে অনুপপত্তি সংঘটিত হয়েছে সেটাই আমরা বলি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের আরেকটা বিষয় হলো, আমরা আসলে যখন আমরা তোমাদের এই তোমার যৌক্তিক সংজ্ঞায় আমরা যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়ম এবং যৌক্তিক সংজ্ঞার আপনার অনুপপত্তি যখন আমরা তোমাদের ক্লাসে আলোচনা করছি, তখন কিন্তু আমাদের এই অতি ব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা,
তারপরে বাহুল্য সংজ্ঞা, এই অনেকগুলো বিষয় তখন চলে আসছে। আমি আসলে সেই বিষয়গুলো যেগুলো ফান্ডামেন্টাল, সেই বিষয়গুলো আমি তোমাদের টপিকস, মূল মূল শব্দগুলো সেগুলাই বিশ্লেষণ করছি। আরেকটা হলো কি বাহুল্য সংজ্ঞা। দেখো বাহুল্য সংজ্ঞা কাকে বলে। আমরা বলছি যে কোনো পদের সংজ্ঞায় যদি যথার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই গুণটি উপলক্ষণ হলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। আমরা কিন্তু আমি তোমাদের এর আগে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এই বিষয়টা। যেমন আমি বলছিলাম সেখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যার বিচার করার ক্ষমতা রয়েছে। এই যে এখানে বিচার করার ক্ষমতা, এটা হলো মানুষ পদের একটা উপলক্ষণ। তাহলে বাহুল্য সংজ্ঞা হলো, বাহুল্য শব্দের অর্থই হলো তোমার হলো অতিরিক্ত, অর্থাৎ মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সুতরাং এটা কিন্তু আমাদের হলো যৌক্তিক সংজ্ঞার হলো এটাই হলো নিয়ম এবং এটাই হলো সঠিক। বাট যখন আমি এখানে কি করছি যে আমরা উপলক্ষণ, আমরা যখন উপলক্ষণ তোমাদের সংজ্ঞাটা দিলাম তখন সেখানে বলছি যে এটা যথার্থের একটা অংশ এবং যথার্থ থেকে এটা যথার্থের অংশ না, কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে এটা নিঃসৃত হয়। সুতরাং সেটা যেহেতু এটা যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে সেটা নিঃসৃত হয়েছে, সুতরাং এই জন্য এটাকে বলা হয়েছে উপলক্ষণ। সুতরাং এইখানে এই আমরা যদি যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, দেখো আমরা এর আগে উদাহরণটা দিছি যে মানুষ হয় মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যার বিচার ক্ষমতা আছে। সুতরাং এই যে যার বিচার ক্ষমতা আছে এটা হলো একটা উপলক্ষণ এবং এটা কি হয়েছে অতিরিক্ত। সুতরাং এখানে এই বিচার ক্ষমতা মানুষ পদের একটা উপলক্ষণ এবং এই অতিরিক্ত গুণ এখানে আসার কারণে যেটা হয়েছে সেটাকে আমরা বলি হলো বাহুল্য সংজ্ঞা, অর্থাৎ সংজ্ঞায় অতিরিক্ত একটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাহুল্য করা হয়েছে। আরেকটা বিষয় আমাদের আসে সেটা হলো তোমার সেটাকে আমরা বলি হলো রূপক সংজ্ঞা। এখন রূপক সংজ্ঞা কাকে বলে? রূপক হলো যে তোমার হলো বিভিন্ন অ্যাডজেক্টিভ গুলা, বিশেষণ গুলাকে দিয়ে সেই যেটা বিষয় সেই বিষয়টাকে অতিরঞ্জিত করে তুলে ধরা, সেটাই হলো রূপক। কোন পদের সংজ্ঞায় এই তোমার রূপক সংজ্ঞা, অনুপদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন তোমার আমরা যদি বলি যে সিংহ হচ্ছে কি, সিংহ হচ্ছে পশুর রাজা। এখানে এই যে পশুর রাজা এই রূপক অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে। এই যে পশুর রাজা, ঠিক আছে, এই পশুর রাজা, এখানে পশুর রাজা হলো রূপক অর্থে এখানে, অর্থাৎ সিংহকে এই পশুর একটা রাজা হিসেবে এখানে তুলে ধরে এখানে এই সিংহকে কি করছে, আমরা এমনি স্বাভাবিক আমরা সিংহকে চিনি, বাট যখন পশুর রাজা হিসেবে এখানে তাকে তুলে ধরা হয়েছে তখন এখানে সিংহকে অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত গুণ হিসেবে রূপক একটা অর্থ ব্যবহার করে উল্লেখ করা হয়েছে দেখে এখানে এটাকে বলা হলো রূপক সংজ্ঞা। ঠিক আছে, আরেকটা হলো কি দুর্বোধ্য সংজ্ঞা। দুর্বোধ্য, এখানে দুর্বোধ্য দুর্বোধ্য, এটা ধ হবে, দুর্বোধ্য সংজ্ঞা। এখন দুর্বোধ্য সংজ্ঞা, দুর্বোধ্য শব্দটার অর্থই হলো জটিল, যেটা হলো
মানে স্পষ্ট না। সংজ্ঞায় কিন্তু আমরা সবসময় কি করি, সংজ্ঞায় আমরা কি করি, আমরা সবসময় সহজ অর্থাৎ অবান্তর, জটিল, অস্পষ্ট এই শব্দগুলো বা এই ইয়াগুলোকে পরিহার করে সহজ সরল সুন্দর শব্দ ব্যবহার করে আমরা কি করি, যুক্তি বাক্য গঠন করি। সেটাই হলো যৌক্তিক সংজ্ঞার মানে সেটাইকেই হলো যৌক্তিক সংজ্ঞা। কিন্তু এখন যদি যৌক্তিক সংজ্ঞায় যদি এই এরকম জটিল সহজ সরল শব্দের পরিবর্তে যদি জটিল শব্দ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় হলো এই দুর্বোধ্য সংজ্ঞা। যেমন তোমার হলো যেমন নারী হলো ভূষণ ভূষণ সবিতা লজ্জাবতী লতা। এই যে নারীকে নিয়ে আমরা কি দিলাম, বসন ভূষণ ভিতা লজ্জাবতী লতা, এই যে অতিরিক্ত এই যে বা তোমার এই জটিল শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হলো দুর্বোধ্য সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞায় এত জটিল শব্দ ব্যবহার করা যাবে না এবং উচিত না। আমরা এটা আরো বলছি যে হরিণ হলো কুবাঙ্গাকর, ঠিক আছে। এভাবে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন রূপক শব্দ যেটা আসলে খুব জটিল, এই ধরনের জটিল শব্দ যেটা সেটাই হলো দুর্বোধ্য সংজ্ঞা। আমরা আরেকটা বিষয় আসি তোমাদের, সেটা হলো পরম জাতি। এটা তোমরা এটা জানো তোমরা, তারপরও জাতি শব্দের রস্বীকার পরম জাতি। এখন যে জাতি সবচেয়ে বৃহত্তর তাকেই বলা হয় হলো পরম জাতি। এখন পরম জাতিকে অন্য কোনো জাতির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না। এবং কারণ কেন অন্তর্ভুক্ত করা যায় না, কারণ পরম জাতির কোনো কি নেই, পরম জাতির চাইতে আর কোনো জাতি নেই এবং তার আসন্নতম কোনো জাতি নেই। এবং মানে অর্থাৎ এই দ্রব্যের চেয়ে বৃহত্তর আর কোনো জাতি নেই এবং এর আসন্নতম জাতি নেই। আমরা যেমন একটা শব্দ এর আগেও ইউজ করলাম, এটা হলো দ্রব্য। অর্থাৎ আমরা যখন প্রত্যেকটা উপজাতির একটা জাতি থাকে, যেমন আমরা এর আগে বলছি যে তোমার হলো মানুষ। এখন মানুষের তোমার হলো মানুষের ভিতরে দুইটা বিষয় আছে। একটা মানুষের এই মানুষটাকে আমরা যদি উইয়া করি তাহলে আমরা এখানে আসে হলো জীব, ঠিক আছে, জীব। এখন এই জীব থেকে আমার আসলো হলো মানুষ। এখন এই শুধু এই জীবের ভিতরে কি শুধু মানুষ আছে, আর অন্য কিছু আছে, গরু আছে, পিঁপড়া আছে, পিঁপড়া। তাহলে এই যে তাহলে আমরা এগুলোর কি আছে, প্রত্যেকটার অর্থাৎ প্রত্যেকটার উপজাতি আছে। কিন্তু আমরা যখন এই জীব থেকে যখন আমি দ্রব্যতে যাব তখন এই দ্রব্যের আর কোনো উপজাতি নেই, এটাই হলো একমাত্র শেষ। এই জন্যই বৃহত্তর জাতি আর কি, বৃহত্তর বা পরম জাতি, এই বৃহত্তর জাতিকেই বলা হয় হলো পরম জাতি, অর্থাৎ এর উপরে আর কিছু নেই। তাহলে এটা তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় আছে, সেটা হলো স্বকীয় নামবাচক পদ। স্বকীয় নামবাচক পদ। এখন এই স্বকীয় নামবাচক পদ কাকে বলে? বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নামযুক্ত পদকেই স্বকীয় নামবাচক পদ বলে। যেমন আমরা বিশিষ্ট ব্যক্তি বলতে আমরা কি বুঝাই, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এগুলো হলো বিশিষ্ট ব্যক্তি। বস্তু কি? বস্তু তোমার অনেক রকমের ম্যাটেরিয়ালসে আছে। আমি যদি ঢাকা একটা শব্দ, এটা হলো বিশিষ্ট একটা স্থান, ঢাকা, ঠিক আছে। আবার মানে তোমার হলো নজরুল, বিশিষ্ট ব্যক্তি। সুতরাং এইভাবে বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নামযুক্ত পদকে স্বকীয় নামবাচক পদ বলে। ক্লিয়ার? আর একটা বিষয় আছে, সেটা হলো তোমার হলো চক্রক সংজ্ঞা। আমরা যে সংজ্ঞাগুলো পড়ছি সেখানে এটা বাদ পড়ছি, চক্রক সংজ্ঞা। চক্রক সংজ্ঞা চক্রক শব্দটা হলো
ইনসাইক্লোপিডিয়া, অর্থাৎ ঘুরে আবার আসা। যেমন কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যেমন আমরা যদি বলি যে সকল কুমার হয় অবিবাহিত, তাহলে এখানে আসলে কুমার শব্দটা অবিবাহিত যে শব্দ সেটা একই শব্দ, অর্থাৎ সমার্থক শব্দরই এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং তারপরে আমরা আরো আছে, আমি যদি বলি যে গ্রন্থাগার হচ্ছে গ্রন্থের ঘর, আসলে ওই গ্রন্থাগারের আর গ্রন্থের ঘর এই দুটো একই শব্দ। আচ্ছা, এখানে অতিরিক্ত কোনো, বিদ্যালয় হচ্ছে বিদ্যার আলয়, তো বিদ্যালয় শব্দের মধ্যেই বিদ্যার আলয় বিষয়টা আছে। সুতরাং এইভাবে যদি কোনো কিছু কোনো শব্দ চলে আসে, রিপিট হয়, সেটা হলো সমার্থক শব্দ হতে পারে, সেটা প্রতিশব্দ হতে পারে, তাকেই বলা হয় হলো চক্রক সংজ্ঞা। তো তোমাদের আমি আজকের এই তোমাদের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলান আর যে আমরা টপিক যে শব্দগুলো আমরা বিশ্লেষণ করলাম, তো এই শব্দগুলান তোমাদের তোমরা একটু আরেকবার একটু রিপিট করবে, আমার এই ক্লাসটা 2বার দেখবে, এবং সেই ক্লাসগুলো সেখানে যদি আরও কোনো অস্পষ্ট থাকে তোমরা মেসেজ অপশনে যে কোনোভাবে হোক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেই বিষয়গুলো আমরা আবার তোমাকে স্পষ্ট করব। এই বিষয়গুলো আসলে তুমি যদি এই প্রত্যেকটা যদি স্পষ্টভাবে যদি তোমার একটু ধারণা থাকে, আমি যে আজকের যেই বিষয়গুলো আলোচনা করলাম বা যেই প্রশ্নগুলার তোমার সলভ করার চেষ্টা করলাম, এগুলো আসলে প্রশ্ন বলতে যে তোমার ভিতরে এগুলো কি, এটা কি, এটাই তোমার হলো পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে আসতে পারে। সংজ্ঞা কাকে বলে, বর্ণনা কাকে বলে, আমরা আগামী যে তোমাদের যে ক্লাসটা নিব, আমি সেই ক্লাসে আমি এই বিষয়গুলো আরো একটু তোমার হলো প্রশ্নের আকারে কিভাবে এই জিনিসগুলো আবার আসতে পারে, সেই বিষয়টা আমি আবার তোমাদের আগামী ক্লাসে আবার সেই বিষয়টা আলোচনা করব। এখন এখানে হয়তো তোমার হলো অনেক সময় আমরা বলি যে সংজ্ঞা কাকে বলে, বর্ণনা কাকে বলে, এই আমরা কিন্তু সংজ্ঞার বিষয়টা বলছি, বর্ণনার বিষয়টা তোমাদের বাদ করছে। বর্ণনার বিষয়টা দেখো, বর্ণনা কাকে বলে, আমরা কিন্তু বলি সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট একটা বিবৃতি। কোনো পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় হলো সংজ্ঞা। আর তোমার বর্ণনা কি, বর্ণনা হলো কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। তাহলে এখানে কিন্তু বর্ণনায় কিন্তু পদের উপলক্ষণ, অবান্তর লক্ষণ এবং যথার্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করা হয়, কিন্তু সংজ্ঞায় এই বিষয়গুলো আসে না। সুতরাং যেমন আমরা সংজ্ঞায় আমরা বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী, এটা একটা যুক্তি সংজ্ঞারই উদাহরণ। কিন্তু আমরা যদি বর্ণনা বলি যে মানুষ হয় এক ধরনের প্রাণী যে রাজনীতি করে, সুতরাং এটা কিন্তু যুক্তিক সংজ্ঞা হয় না, এটা হয়ে গেছে একটা মানুষের একটা বর্ণনা। আমরা যদি বলি মানুষের দুটি চোখ আছে, মানুষের দুটি হাত আছে, সুতরাং এগুলো হলো মানুষের বর্ণনা। সুতরাং এটা হলো সংজ্ঞা আর বর্ণনার মধ্যে মৌলিক বা ফান্ডামেন্টাল পার্থক্য। তো ঠিক আছে, আমরা আগামীতে আমরা বলছি আগামী ক্লাসে আমরা ওই বিষয়গুলো আলোচনা করবো, যেমন যুক্তিক সংজ্ঞা মানে এটা কেন দেওয়া হয়, তারপরে সংজ্ঞা হলো যথার্থের ধরো একটা বিবৃতি, এটাকে ব্যাখ্যা করো, সংজ্ঞা কিভাবে বর্ণনা থেকে পৃথক, এই প্রশ্নগুলো অনেকগুলো এইভাবে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমরা আবার আগামী ক্লাসে আমরা এই বিষয়টা আবার তুলে ধরবো। তো তোমরা আবারও আমরা আজকের এই ক্লাসে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসগুলো তোমরা শুনছো, আশা করি তোমরা উপকৃত হবা। তোমাদের আবারও বলছি, এই করোনাকালীন সাবধানে থাকবা এবং সবসময় নিজেকে, নিজের পরিবারকে, নিজের মানে পার্শ্ববর্তী পরিবেশকে, সব কিছুকে তুমি নিজেই সুরক্ষিত থাকবে, অন্যকেও সুরক্ষিত রাখবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।